সহজ টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। তো চলো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 4 নম্বর যে অধ্যায় রয়েছে দিল্লি সুলতানি, 5 নম্বর অধ্যায় মুঘল সাম্রাজ্য, 6 নম্বর হচ্ছে নগর বণিক ও বাণিজ্য। তো এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন দেওয়া হবে। 5টি এমসিকিউ প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া থাকবে, প্রত্যেকটার মান 1 নম্বর করে এবং সঠিক উত্তরগুলো বেছে লিখতে হবে তোমাদের এখান থেকে। তো এগুলো তোমাদের 4 নম্বর যে অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন, আর 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 2টি প্রশ্ন, আর 6 নম্বর অধ্যায় থেকে থাকবে 1টি প্রশ্ন। তো এরকম করে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 5টি থাকবে এসএকিউ প্রশ্ন, যেগুলো এক কথায় উত্তর লিখতে হয় বা সত্য মিথ্যা নির্বাচন করতে হয়, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 5টা। এগুলো হচ্ছে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে 2টি থাকবে, 5 নম্বর অধ্যায় থেকে 2টি, আর 6 নম্বর অধ্যায় থেকে থাকবে 1টি। ওকে, এরপর 2 নম্বর মানের প্রশ্ন থাকবে তোমাদের, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে 3টি, তার মধ্যে 2টির উত্তর লিখতে হবে। 2 দুগুণে 4 নম্বর, ঠিক আছে। 3টির মধ্যে 2টো লিখতে হবে। এরপর হচ্ছে এগুলো হচ্ছে 2 নম্বর মানের গেল। এরপর 3 নম্বর মানের প্রশ্ন থাকবে তোমাদের, 1টি করে দেওয়া থাকবে। প্রতিটা অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর। আর 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 1টি করে, টোটাল 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 5 একে 5 নম্বর। তো এরকম করে 25 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, ঠিক আছে। সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এখানে 1 নম্বর করে। ওকে, 5টি প্রশ্ন দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে, এরপর হচ্ছে 1129 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, না 1030 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে কি হবে, না 1229 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। এরপরে হচ্ছে ক্ষয়ের দাগে ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলক। এরপর গয়ের দাগে হচ্ছে সুলতান শব্দটির অর্থ অভিনয়, কর্তৃত্ব, শৃঙ্খলা না তরুণ তুর্কি। সঠিক উত্তর হচ্ছে কর্তৃত্ব। নেক্সট হচ্ছে অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা, বিন কাসিম, মীর কাসিম। তো অল রিহলা এটা লিখেছেন কে, ইবন বতুতা। উমর দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। হাবসি সুলতানরা ড্যাশ থেকে এসেছিলেন, মরক্কো, মিশর, ইথিওপিয়া না লিবিয়া। সঠিক উত্তর হচ্ছে ইথিওপিয়া, ঠিক আছে। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখে নাও, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে তৈমুর লং ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে, 1398, 1399, 1404, 1405 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। ছয়ের জায়গায় ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ। সঠিক উত্তর নসরত শাহ। বরিগজ দাগে আহমেদ নগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডরমল, মালিক অম্বর না বৈরাম খান। সঠিক বৈরাম খান। সঠিক উত্তর এখানে হচ্ছে মালিক অম্বর। ওকে, এরপর ঝয়ের দাগে মুন্তাখাব উত তওয়ারিখ গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল, কাফি খাঁ, বীরবল না আব্দুল কাদের বদাউনি। সঠিক উত্তর হচ্ছে আব্দুল কাদের বদাউনি। নেক্সট হচ্ছে সিরিতে শক্তপোক্ত কেল্লা শহর বানিয়েছিলেন ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন না ফিরোজ শাহ তুগলক। উত্তর লিখবে আলাউদ্দিন খলজি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ণ বাক্য উত্তর দেবে 1 × 5 = 5। বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? তো বাদশাহ শব্দটি এটা হচ্ছে ফরাসি শব্দ। এরপর হচ্ছে উলেমা কাদের বলা হতো, না ইসলামী শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিদের আলিম বলে, এর একের বেশি আলিমকে উলেমা বলা হয়, ঠিক আছে। গয়ের দাগে হচ্ছে বাহমানির রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে বাহমানির রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গঙ্গু। ঘয়ের দাগে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো, ঠিক আছে। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। তো এগুলোর মধ্যে বেমানান শব্দ হচ্ছে ইবন বতুতা। উমর দাগা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন ড্যাশ। উত্তর হচ্ছে রাণা সংগ্রাম সিংহ, ঠিক আছে।
এরপর হচ্ছে চয়ের দাগে ঠিক না ভুল লেখো। নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে, এটা হবে ভুল। ছয়ের দাগে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হচ্ছে খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। ঝয়ের দাগে চিরাগি দিল্লি কাকে বলা হতো? তো চিরাগি দিল্লি বলা হতো শেখ নাসিরউদ্দিনকে। এরপর ইংরেজ দাগে টোডরমল কে ছিলেন? তো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখুন। 3 নম্বর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর। কয়ের দাগে জাপ্তি কি? তো উত্তর লিখবে আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে জাপ্তি বলা হয়। জাপ্তি কথাটি এসেছে যাবত কথা থেকে, যার অর্থ নির্ধারণ। ছয়ের দাগে সুলহ ই কুল কি? তো সুলহ ই কুল কি না সম্রাট আকবর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন করে সাম্রাজ্যকে শক্তিশালী করার উদ্দেশ্যে এক উদার মানবিক ও পবিত্র ও নমনীয় ধর্মীয় আদর্শ গ্রহণ করেন। তিনি ধর্মীয় ক্ষেত্রে যে উদারতা ও সহনশীলতার নীতি গ্রহণ করেন তা সুলহ ই কুল বা ধর্ম সহিষ্ণুতা, ঠিক আছে, নীতি নামে পরিচিত। গয়ের দাগে হজরত ই দিল্লি কেন বলা হতো? তো মধ্যযুগে বাগদাদ ছিল ইসলাম সভ্যতার প্রধান কেন্দ্র, কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এর ফলে দিল্লির নামই হয়ে গিয়েছিল হজরত ই দিল্লি। 4 নম্বর দাগে 4-5টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 3 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে ইকতাদারদের দায়িত্ব কি ছিল? তো ইকতাদাররা নিজ নিজ এলাকায় সরকারের প্রাপ্য রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। ঠিক আছে, রাজস্বের একাংশ দিয়ে ইকতাদাররা একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানদের প্রয়োজনে তা সরবরাহ করতে থাকতেন। এইভাবে ইকতাদাররা তাদের আদায়কৃত রাজস্ব থেকে নিজেদের বেতন, প্রশাসনিক ব্যয় ও সেনাদের পোষণ বাবদ খরচ বাদ দিয়ে বাকি অর্থ সুলতানের নিকট পাঠাতেন। পরের দেখা হচ্ছে দহশালা ব্যবস্থা কি? 1850 খ্রিস্টাব্দে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। আকবর বুঝেছিলেন রাজধানীর শস্যের মূল্যের সঙ্গে অন্য জায়গার শস্যের মূল্য মিলছে না। রাজধানীর শস্য মূল্য ছিল বেশি, সেই হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হবে। তাই আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করেন। আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলে দহশালা বন্দোবস্ত। এই রাজস্ব ব্যবস্থা চালু করতে আকবরকে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল। তাই এই ব্যবস্থার নাম হয় টোডরমলের বন্দোবস্ত। ঠিক আছে, অর্থাৎ দহশালা ব্যবস্থা বা টোডরমল বন্দোবস্ত কিন্তু একই জিনিস। যদি বলা হয় টোডরমল বন্দোবস্ত বলতে কি বোঝো, সেক্ষেত্রে তোমরা এই উত্তরটিকে কিন্তু লিখবে। এরপর কয়ের দাগে বলা হচ্ছে হুন্ডি কি? তো হুন্ডি হলো এমন একটি লিখিত শর্তহীন আদেশ যা এক ব্যক্তির নির্দেশ অনুযায়ী অন্য এক ব্যক্তি লিপিবদ্ধ করেন এবং নির্দেশনামায় উল্লেখিত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হয়। হুন্ডি এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণের একটি ব্যক্তিগত পর্যায়ের কৌশল, যা মুঘল আমলে চালু হয়েছে এবং আজও প্রচলিত আছে। এরপর 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি পর্যালোচনা করো। আমরা উত্তর লিখছি আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। আলাউদ্দিনের সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সুলতানের হাতে ছিল। আলাউদ্দিন পুরোপুরি একটি বিরাট সৈন্য দল গঠন করেন এবং সমস্ত সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। তিনি বাজারের সমস্ত জিনিসের দর নির্দিষ্ট করে দেন। তিনি বাজার দর দেখাশোনা করার জন্য সাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামে 2 রাজ কর্মচারী নিয়োগ করেন। এছাড়া সুলতানের ঠিক করা দামের চেয়ে কোনো বিক্রেতা দাম বেশি নিলে এবং ক্রেতাকে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। আলাউদ্দিন সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থা চালু করেন। প্রজারা যাতে সঠিক সময়ে খাদ্যশস্য ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে পারে, তাই সুলতানরা সবসময় তা তাদের কাছে মজুত রাখতেন। তাদের ঠিক সময় প্রয়োজনীয় জিনিস যোগান দিতে সুলতান খুবই দায়িত্বশীল ছিলেন। পরের প্রশ্ন দেখো, খয়ের দাগে আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো। তো আকবরের রাজপুত নীতি কি? ভূমিকা দিয়ে প্রথমে আমরা লিখছি মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরা মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি।
রাজপুতদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। প্রথমে আমরা লিখছি বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। এরপর হচ্ছে উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীলাল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থ কর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। এরপর হচ্ছে যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বসবাস স্বীকার করলেও মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বসবাস স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। ঠিক আছে, নেক্সট গয়ের দাগে শাহজাহানবাদ নগরীর বর্ণনা দাও। আমরা এখানে উত্তর লিখছি শাহজাহানবাদ নগরের বর্ণনা। শাহজাহানবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। রাজপুত্র ও উচ্চপদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকতেন। ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকতেন। সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের উপরে বা পেছন দিকের ঘরে। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িকে মকান ও কোঠি বলা হতো। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি। বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়ে ঘর ছিল। এইসব কুঁড়েতে সাধারণ সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকতো। কুঁড়েতে আগুন লেগে মাঝে মধ্যে অনেক লোক ও গবাদি পশু মারা যেত বলে জানা যায়। তবে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকতো। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। আচ্ছা, এরপর আরো একটু দেখো এখানে কি বলা হচ্ছে না, শাহজাহানবাদের প্রধান রাজপথ ছিল দুটি। ঠিক আছে, রাজপথকে বাজার বলা হতো কারণ তার দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। কোনো কোনো উৎসবে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে পরব উদযাপন করত। যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত। মহরমে শিয়া ও সুন্নি সম্প্রদায় যৌথভাবে অংশ নিত। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।